আমি এই ছবি করে আর শেখ মুজিব জাতির পিতা না, মুমুজার পিতা। এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব। মুজিব মহামানব, মুজিব মহানায়ক, মুক্তিযুদ্ধ মানেই মুজিব, বাংলাদেশ মানেই মুজিব। পাপ বাপেরও ছাড়ে না, নেত্রী প্রবাদ দেখি এখন উল্টে গেছে, পাপ স্ত্রী সন্তানকেও ছাড়ে না। মুজিবের মূর্তিতে সারা দেশ ভরে দেওয়া হয়েছিল। এখন আমার ছোট ভাই বোনেরা বিপ্লবের পরে সেই মূর্তি ভেঙে দিয়েছে। এটা খুব সঠিক কাজ করেছে। আমার বয়স কম থাকলে আমিও হয়তো, আর আমি উপস্থিত থাকলে আমিও হয়তো যোগদান করতাম। শেখ মুজিব ছিলেন একজন শ্রেষ্ঠ স্বৈরশাসক এবং শেখ মুজিব 1971 সাল থেকে 1975 সাল পর্যন্ত কি করেছে সেটা বিষয় নিয়েই কিন্তু এখন গবেষণা হচ্ছে, এখন বিভিন্ন রকমের কথা হচ্ছে। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে এমন কিছু কথা শুনতে পারবেন যে কথাগুলো আপনাদের কাছে নতুন মনে হলেও কথাগুলো কিন্তু সত্যি। স্বৈরাচার মুক্ত বাংলাদেশের জনগণ কিভাবে কথা বলতে পারে, আপনারা যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলেই হয়তো বুঝতে পারবেন আমাদের বাংলাদেশের সঙ্গে কি হয়েছে ইতিপূর্বে, এবং এই যে গত 17 বছরে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা আমাদের সঙ্গে কি করেছে সেই সম্পূর্ণ নিয়েই কিন্তু আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের বাংলাদেশের সঙ্গে গত বছরগুলোতে কি হয়ে গিয়েছিল। হ্যাঁ দর্শক, জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশটা যে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশের মানুষ যে স্বাধীন হয়েছে তার এই বহির প্রকাশ আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি সম্পূর্ণ না দেখে আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ আমাদের কাছে কিছু প্রতিবেদন আছে, আমরা কিন্তু প্রতিবেদনগুলো দেখাবো, আর এই প্রতিবেদনগুলো দেখার পরেই আপনারা আমার এতক্ষণের কথাগুলো বুঝতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে সর্বপ্রথমে যে প্রতিবেদনগুলো আছে প্রতিবেদনগুলো দেখে নেব। যে পরিবেশে এসে সালাম দিচ্ছি, আমাকে যদি বলা হতো আজ থেকে 1 বছর আগে সোহরাওয়ার্দী উদ্যানে কোনো প্রোগ্রাম হবে, সেই জায়গায় প্রাণ খুলে সালাম দিতে পারবো, এই ব্যাপারটা ছিল অবিশ্বাস্য রকমের ঘটনা। কারণ শুধুমাত্র সালাম দেওয়াটাকে কেন্দ্র করে কত মানুষকে নিপীড়ন চালিয়েছে ডাইনি শেখ হাসিনা, তার কোনো হিসাব নাই। আমরা অনেক ক্ষেত্রে শুনি যে ইতিহাসে আইয়ামে জাহেলিয়াত ছিল। আমি বলি শেখ হাসিনার রেজিমটাকে আমি সবসময় বলি আওয়ামী জাহেলিয়াত, এবং এই আওয়ামী জাহেলিয়াতে এমন কোনো মানুষ নাই যারা তার দ্বারা গুম, খুন এবং সর্ব ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয় নাই। আজকে মায়ের ডাকের প্রোগ্রাম যখন উন্মুক্ত পরিবেশে হচ্ছে, গত বছরও যদি এইটাই উন্মুক্ত পরিবেশে করার চেষ্টা করা হতো, আমি নিশ্চিত এই যে দাড়ি টুপিওয়ালা মানুষ যতজন আছেন তাদের অর্ধেককে ধরে নিয়ে যাওয়ার জন্য হাসিনার এজেন্সির লোকগুলো এই জায়গায় বসে থাকতো। বাংলাদেশে মুক্ত পরিবেশ এসেছে কিনা সেটা বোঝার আগে আক্ষেপের জায়গাটা হলো, অনেকগুলো বাচ্চা আছে যাদেরকে আমি বেশ কয়েক বছর ধরে চিনি, অনেকগুলো আহত মানুষ আছেন যারা আজকে বসে আছেন, এই মানুষগুলোর কান্না কি আমরা মুছে দিতে পারছি কিনা? এই কান্না যতদিন না মুছে দেওয়া হবে, আমার কাছে মনে হয় ততদিন পর্যন্ত মুক্ত বাংলাদেশের দাবি করাটা আমাদের কাছে হবে খুবই অনৈতিক একটা কাজ। আরেকটা জিনিস বলে রাখাটা দরকার, অনেকে অনেক আক্ষেপ করেন যে এত মানুষ মেরে ফেলার পরেও শেখ হাসিনার ভেতরে এবং তার দলের লোকদের ভেতরে কোনো রিমোর্স বোধ নাই কেন? আমি বলি ওদের দলের ভেতরে রিমোর্স বোধ থাকা উচিত না, তার কারণ ফ্যাসিবাদ আওয়ামী লীগের ডিএনএর ভেতরে আছে। শেখ হাসিনা হঠাৎ করে 2024 সালে এসে স্বৈরাচারী হয়ে যায় নাই। 2011 সালে পঞ্চদশ সংশোধনী যেদিন করেছে ওই দিন থেকেই শেখ হাসিনা স্বৈরাচার ছিল। এমনকি শেখ হাসিনা নতুন করে বাংলাদেশে কোনো কিছু করে নাই। এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলিয়ে দেওয়া হয়, 72 থেকে শুরু করে 1975 সালের ইতিহাস, এবং খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব। এই কথাটা বলতে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়ে এখনো। ভোট চুরি বাংলাদেশের শেখ হাসিনা প্রথম করে নাই। 1973 সালের 7 মার্চের ইলেকশনে ভোট চুরি হয়। গুম, খুন, প্রশাসনিক দৌরাত্ম্য, প্রশাসনিক লুটপাট, এই একটা কাজও শেখ হাসিনার হাত দিয়ে শুরু করা না, প্রত্যেকটা কাজ শেখ মুজিবের হাত দিয়ে শুরু করা, এবং এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা। এই যে এত চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনা, অমক চেতনা, তমক চেতনা, মুক্তিযোদ্ধাদের পরে কি শেখ হাসিনা সিম্প্যাথি দেখিয়েছে কখনো? কখনো দেখায় নাই। তার কারণ আপনাদের মনে থাকার কথা, এই ঢাকার মেয়র ছিল
সাদেক হোসেন খোকা সাহেব, একজন গেরিলা যোদ্ধা যার রক্তের ওপর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই সাদেক হোসেন খোকাকে স্বাধীন বাংলাদেশে এসে মরার সুযোগ দেয় নাই ওই স্বৈরাচারী শেখ হাসিনা। তার আশেপাশে যত মানুষ থাকতো প্রত্যেকটা মানুষ লুটপাটের অংশীদার ছিল, এবং যত ব্যবসায়ী, যত সংবাদ মাধ্যমের যারা কর্মী ছিল, যত আদালত, একটা ব্যাপার নিয়ে কথা বলতে খুবই আক্ষেপ হয়, আমি আইনের ছাত্র, যে মঞ্চে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আমাদের হাতের বাম সাইডে যে আদালতটা আছে বাংলাদেশের ভেতরে পবিত্রতম জায়গা হিসেবে চিন্তা করা যেত, কিন্তু ওই আদালতের মাধ্যমে কত নিরীহ মানুষের রক্ত কেড়ে নিয়েছে শেখ হাসিনা, তার কোনো ইয়ত্তা নাই। এবং বাংলাদেশে মাঝে মাঝে বলা হয় না যে এদের অবিচারের মাত্রাটা কেমন, আমার কাছে মনে হয় জার্মানির নাজি পার্টির চেয়েও ভয়ার্থভাবে আবির্ভূত হয়েছিল শেখ হাসিনা। এবং সামনের দিনে আমাদের একটা চ্যালেঞ্জ আছে যে জাতিগতভাবে আমরা ঐক্যটা ধরে রাখতে পারি কিনা। তবে এই জায়গায় এসে আমি একটা ব্যাপার সুনিশ্চিত, সামনে বাংলাদেশে এক থাকবেই। এই জায়গায় দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন, শার্ট প্যান্ট পরা মানুষ আছেন, নারী পুরুষ সবাই আছে, বাংলাদেশের পতাকাটাও আছে। এই ঐক্যটা ধরে রাখা দরকার সবাই। আজকে এসে একটু নস্টালজিয়ায় ভুগছিলাম, মধুর ক্যান্টিনে অনেক চাটা খেয়েছি সেই সময়, তো আজকে এখানে ফিরে এসে খুব ভালো লাগছে তোমাদের মাঝখানে। তো আমি একটুখানি তাত্ত্বিক আলোচনা করে নিই, তবে খুব সহজ ভাষায়। আমি ফরাদ ভাই নই, কঠিন ভাষায় তাত্ত্বিক আলোচনা করি না, খুব সহজ ভাষায় তাত্ত্বিক আলোচনা করি, কারণ ফরাদ ভাইয়ের মতো জ্ঞান আমার নাই। আলোচনাটা এরকম যে আজকে আলোচনায় কেউ এই পয়েন্টটা নেন নাই বা বলেন নাই, এই জন্যে আমি বলছি যে ফ্যাসিবাদটা কিভাবে তৈরি হয় এ সম্পর্কে একটু আলোচনা করা বোধহয় প্রয়োজন, একটু গ্রাউন্ড ওয়ার্কটা করবার জন্য। যে ফ্যাসিবাদের কিছু কিছু উপকরণ থাকে, তো আমি আমার যে ক্ষুদ্র লেখাপড়া এর মাধ্যমে আমি 5টা উপকরণ আমি দেখেছি যে এটা লাগবেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হওয়ার জন্য। কি সেই উপকরণ? একটা হচ্ছে কোনো একজন ব্যক্তির একটা কাল্ট তৈরি করতে হবে, একটা কাল্ট প্রয়োজন হয় ফ্যাসিবাদের উত্থানে, এবং সেই কাল্টের কাছে একচ্ছত্র ক্ষমতা কেন্দ্রীকরণ হয়। আমরা বিকেন্দ্রীকরণ শুনেছি, এখানে কেন্দ্রীকরণ হয়। সেই কাল্টের কাছে সকল ক্ষমতার একচ্ছত্র ক্ষমতার কেন্দ্রীকরণ। দ্বিতীয় যে এলিমেন্টটা প্রয়োজন হয়, একটা পাবলিক এনিমির একটা বয়ানের প্রয়োজন হয় ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে হলে। সেই পাবলিক এনিমির বিরুদ্ধে সমাজে ঘৃণা ছড়ানো হয়। তো আমরা যদি কাল্টের ফ্যাসিবাদের পুরনো চরিত্রে ফিরে যাই, তাহলে অ্যাডলফ হিটলার সেই কাল্ট চরিত্র ছিল, বেনিতো মুসোলিনি কাল্ট চরিত্র ছিল, এবং সেই সাথে যদি আমি পাবলিক এনিমির কথা বলি, তাহলে নাৎসি যা পাবলিক এনিমি ছিল। তো এগুলো প্রয়োজন হয়। 3 নম্বর যেটা লাগে, রাষ্ট্রীয় সন্ত্রাস। শব্দটা আমি বলছি, রাষ্ট্রীয় সন্ত্রাস, অর্থাৎ রাষ্ট্র এই সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ হয়। যেমন আবার সেই পুরনো সময় ফিরে গেলে, সেই জার্মানিতে যদি আমি ফিরে যাই, গেস্টাপো বাহিনী, তারপর ব্রাউন শার্ট। ব্রাউন শার্টের সাথে ছাত্রলীগের কোনো পার্থক্য নাই। ব্রাউন শার্ট যা ছিল ছাত্রলীগটাই, বাংলাদেশের ছাত্রলীগটাই। তো এই এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে তখন ইহুদি নিধন করা হয়েছে, হলোকস্টের যে গল্প আমরা শুনি। 4 নম্বর লাগে, একটা নিয়ন্ত্রিত বিচার বিভাগ লাগে, কারণ বিচার বিভাগের মাধ্যমে তারা অপকর্মগুলো জায়েজ করে নেয়। এটা হচ্ছে 4 নম্বর এলিমেন্ট ফ্যাসিবাদের। আর 5 নম্বর লাগে ফ্যাসিবাদের পক্ষে বয়ান এবং প্রচারণা। এখানে মিডিয়ার রোলটা চলে আসে। তাহলে আমার লেখাপড়ায় আমি এই 5টা এলিমেন্ট খুঁজে পেয়েছি যে ফ্যাসিবাদের জন্য এই 5টা এলিমেন্ট প্রয়োজন। এখন এই 5টা এলিমেন্টকে যদি আমরা বাংলাদেশের টাইম লাইনে, বাংলাদেশের ক্রমান্বয়ে আসি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। সেটা হলো, আমি একটু পেছনে চলে যাচ্ছি, 1972 সাল। 1972 সালে স্বাধীনতার পরে কি করা হলো, যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা শুরু হয়ে গেল, এবং একজন ব্যক্তির বন্দনা করা শুরু হয়ে গেল, যেই ব্যক্তির স্বাধীনতা সংগ্রামের যে স্টেপ সেখানে ভূমিকা ছিল, কিন্তু মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা ছিল না। সেই ব্যক্তির নাম শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে কোনো রকম ভূমিকা ছিল না, কারণ শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই তিনি পাকিস্তান বাহিনীর কাছে সারেন্ডার করে
তিনি ভারতে চলে গেছিলেন এবং তার পরিবার পাকিস্তান সেনাবাহিনী তাদেরকে খাইয়েছে, পরিয়েছে, তাদের দেখভাল করেছে। কাজে মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা শেখ মুজিবের ছিল এটা আমি অন্তত ইতিহাসের ছাত্র হিসেবে আমি মানতে রাজি না। আচ্ছা, এবং মুক্তিযুদ্ধের যে চরিত্রগুলো তাদেরকে আস্তে আস্তে ভুলিয়ে দেওয়া হলো। যেমন মুক্তিযুদ্ধের চরিত্র যদি আমি বলি তো জিয়াউর রহমান, কারণ তিনি বলেছিলেন উই রিভল্ট, এবং তিনি প্রথমে যুদ্ধটা শুরু করেছিলেন, যেটাকে মুক্তিযুদ্ধ বলি। মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ চরিত্র ওসমানী, কারণ ওসমানী প্রধান সেনাপতি ছিলেন। মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ চরিত্র মৌলানা ভাসানী। মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ চরিত্র তাজউদ্দিন আহমেদ, কারণ তিনি প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ চরিত্র সৈয়দ নজরুল, কারণ অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন। তাদের নাম কিন্তু মুছে গেল। মুছে গিয়ে 1972 সালে একটা নামেরই বন্দনা শুরু হয়ে গেল, শেখ মুজিবুর রহমান। এটা হচ্ছে বাংলাদেশের ফ্যাসিবাদের টাইম লাইনটা আমি বোঝাচ্ছি, ক্রমান্বয়টা বোঝাচ্ছি। এটা গেল এক। তাহলে আমি যে একটু আগে যে ফ্যাসিবাদের 5টা এলিমেন্টের মধ্যে আলোচনা করলাম, প্রথম এলিমেন্ট ছিল একটা কাল্ট তৈরি করা। তাহলে কাল্ট তৈরির কাজটা 1972 সালে শুরু হলো শেখ মুজিবের কাল্টের মাধ্যমে। দ্বিতীয় হলো আমি বলেছি রাষ্ট্রীয় সন্ত্রাস। 1972 সালে জাতীয় রক্ষী বাহিনী তৈরি হয়ে গেল। এই যে রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রই সন্ত্রাসের ভূমিকায় অবতীর্ণ। রক্ষী বাহিনীর মাধ্যমে গুম এবং বিচার বহির্ভূত হত্যা এগুলো শুরু হয়ে গেল, যেগুলো আন্তর্জাতিক অপরাধ। এই কাজগুলো কিন্তু 1972 সালে শেখ মুজিবুর রহমান শুরু করলেন। তাহলে 1972-এ দুটো কাজ শুরু হলো, কাল্ট নির্মাণ এবং রাষ্ট্রীয় সন্ত্রাস। তারপরে আসে 1973-এ বাংলাদেশের প্রথম কারচুপির নির্বাচন। 1973-এ বাংলাদেশে আমরা যে কারচুপির নির্বাচনের কথা গত 16 বছর ধরে বলি, এটা প্রথম তৈরি করেছিলেন যে যিনি পালিয়ে গেছেন সেই ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম টোটাল কারচুপি নির্বাচন। কাজে এই ইতিহাসগুলো আমাদের বারে বারে বলা প্রয়োজন। কেন প্রয়োজন আমি একটু পরে আসছি। তাহলে 73-এর দুটো ঘটনা, একটা হলো কারচুপি নির্বাচন, আর দ্বিতীয় হলো 73-এ আর এক ধরনের ফ্যাসিবাদী বয়ান শুরু হলো। 73-এ আমাদের কিছু কিছু সহকর্মীর মনে 5 তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভূতি এসছে। কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। প্রিয় সহকর্মী মিলে, আমরা সরকার গঠন করিনি। আমরা এখনো বিরোধী দলই আছে, বিরোধী দলেই আমরা অবস্থান করছি, বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই। আমাদের সেই যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন, তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এর ভিতরে চট্টগ্রামেও কিছু কিছু ঘটনা ঘটেছে। আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনা দিতে চাই, আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই, দেখুন আপনারা এখানে প্রত্যেকটি উপস্থিত 859 জন প্রত্যেকটি মানুষ, আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি। আপনারা এক একজন কিন্তু বিএনপির প্রতিনিধি। আপনার এলাকায়, আপনার যেখানে আপনি থাকেন, যেই যতটুকু জায়গা নিয়ে আপনার পরিচিতি, আপনাকে প্রত্যেকটা মানুষ আপনাকে চেনে বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন নেতা হিসেবে। হলেন আপনি বিএনপির, হলেন আপনি যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতি দল, যেটাই হন না কেন, এন্ড অফ দ্য ডে আপনাকে মানুষ, আপনার যদি নাম হয়ে থাকে এরশাদুল্লাহ, আপনাকে ও বিএনপির এরশাদুল্লাহ, আচ্ছা, এইভাবে আপনাকে কিন্তু মানুষ চিনে। ও নাজিম, ও বিএনপির নাজিম, আচ্ছা, এইভাবে কিন্তু মানুষ আপনাকে চেনে। অর্থাৎ আপনি পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি যখন আপনার নিকট আত্মীয় স্বজনের বাসায় যান, আপনি নিশ্চয়ই আপনার চলাফেরা, কথাবার্তা, উঠা বসাতে এমন কিছুর পরিচয় দেন যাতে সেই আত্মীয়র মনে আপনার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না হয়। এটি নর্মালি আমরা করি না, এটি নেগেটিভ ধারণা না হয়। সহকর্মীবৃন্দ, আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে, কেন আপনি এমন কিছু করবেন? আপনার যেই কথা, আপনার যেই বিহেভিয়ার, আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ, দল ক্ষতিগ্রস্ত হবে, কেন আপনি এটা করবেন?
আপনার এলাকার মানুষ তো আপনারই স্বজন, আপনারই তো আপনজন। দুদিন পরে যখন ভোট হবে ইনশাল্লাহ, সেই ভোটের সময় তো আপনি ধানের শীষের পক্ষে ভোট করতে যাবেন। আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন? আজকে যদি এমন কোনো বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করে থাকেন, তখন তো সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে যে ওই দিন এই কাজ করেছিল না, কেন এখন আসছে ভোট চাইতে আমার কাছে? এই কথা আপনাকে শুনতে হবে। আমাদের পক্ষে সম্ভব না। আমরা বিশ্বাস করি না দামি নির্বাচনে, আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে, আমরা বিশ্বাস করি না ব্যালট চুরির নির্বাচনে। আমরা বিশ্বাস করি জনগণের কাতারে। একজন নোয়াখালীর একজন বোন বলেছেন কিভাবে এই দেশের মা বোনেরা বিএনপিকে ভোট দেয়। আমরা সেই ভোটে বিশ্বাস করি, যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে নিরাপদে, নিরাপত্তার সাথে স্বচ্ছভাবে, স্বাধীনভাবে, মুক্তভাবে, ভয়হীনভাবে ভোট দিয়ে যাবে। আমরা সেই নীতিতে বিশ্বাস করি, এবং সেটি যদি অর্জন করতে হয় আপনাদেরকে আজকে কিন্তু অনেক কিছুর পরিবর্তন করতে হবে। উঠা বসা, চলাফেরা, কথাবার্তা আপনাদের পরিবর্তন করতে হবে আপনাদের নিজেদের। বারে বারে আমি বলছি, জনগণকে সাথে রাখুন, জনগণের সঙ্গে রাখুন। সহকর্মীবৃন্দ, আপনি ক্ষমতায় যাবেন না। এখানে উপস্থিত মানুষ, একটি মানুষও ক্ষমতায় যাবেন না। আপনারা মানুষের সমর্থন পেলে ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ পাবেন। দেশ পরিচালনার সুযোগ পাবেন। মানুষ আপনাদেরকে ক্ষমতা দেবে না, আপনাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেবে। দুটোর মধ্যে পার্থক্য আছে। ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার, পার্থক্যটা বুঝতে হবে। ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার, ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝতো না বলেই দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি। আপনাদের আজকে যে বিভিন্ন অভিযোগ যে তাদের আমলে জলাবদ্ধতা হয়েছে, ট্রাফিক জ্যাম হয়েছে, এই হয়েছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়েছে, কেন এই কথাগুলো আপনারা বলছেন? এই জন্য আপনারা এই কথাগুলো বলছেন যে ওরা ক্ষমতায় ছিল, ওরা জনসমর্থনে দেশ পরিচালনার সুযোগ পায়নি, ক্ষমতা দখল করে ক্ষমতায় ছিল। আমরা দেশ পরিচালনার সুযোগ পেতে চাই জনগণের সমর্থন নিয়ে, এবং সেই জন্যই দেশ পরিচালনার যদি সুযোগ পেতে চান, দেশ পরিচালনা যদি করতে চান, তাহলে নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে। নিজের প্রতি মানুষের সেই সমর্থন, আস্থা অর্জন করতে হবে। সহকর্মীবৃন্দ, আস্থা অর্জন করতে হলে নিজেকে ধীর করতে হবে, নিজের মধ্যে উপলব্ধি আনতে হবে, নিজের পার্সোনালিটি চেঞ্জ করতে হবে, কথাবার্তা, চলন বলন চেঞ্জ করতে হবে। আমি তো মানে অনেক আগের তো, এই জন্য আমি বলছি আর কি। 73-এ আমি ফার্স্ট ইয়ারে পড়ি, বুয়েটে কাছেই, বুয়েটে ফার্স্ট ইয়ারের ছাত্র আমি। ফার্স্ট ইয়ারের ছাত্র। আমাদের ক্লাস শুরু হয়েছিল 73-এ। সেটা কি, মুজিবকে দেবতার আসনে বসানো শুরু হলো। এক তো কাল শুরু হলো 72-এ, আর 73-এ সরাসরি শেখ মুজিব দেবতা। কেন বলছি আমি? শেখ মুজিবের অত্যন্ত বিতর্কিত একজন ভাগনা ছিলেন, ভেরি পাওয়ারফুল ম্যান, সেকেন্ড মোস্ট পাওয়ারফুল ম্যান ওই সময়। আমরা যখন ছাত্র, তোমাদের থেকেও বয়সে ছোট, কারণ ফার্স্ট ইয়ারে পড়ি তখন, সবে কলেজ থেকে ইউনিভার্সিটিতে এসেছি। তার নাম ছিল শেখ মনির। শেখ মনির একটা স্লোগান ছিল, যেটা তোমরা অনেকেই জানো না, সবিক জানে, তোমরা অনেকেই জানো না। সেটা হলো, আইনের শাসন নয়, মুজিবের শাসন চাই। দ্যাট ওয়াজ দ্য স্লোগান। আইনের শাসন নয়, মুজিবের শাসন চাই। তার মানে শেখ মুজিবুর রহমানকে একটা দেবতার আসনে বসানো হচ্ছে, যে দেবতা যে শাসন করবেন, দেবতার যে আইন, সেটাই বাংলাদেশের জনগণের আইন। এটা হলো 73 সাল। 74-এর দুর্ভিক্ষ, আজকাল ইতিহাস ভুলে দেওয়া হয়েছে। 74-এর দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ মারা গেলেন। আমি নিজে চোখে দেখেছি, ঢাকার রাস্তায় মা বাচ্চা জড়িয়ে ধরে মরে পড়ে আছে, কঙ্কাল সার দেব, আমার নিজের চোখে দেখা। ঢাকার রাস্তা, আমরা বুয়েটে পড়ি তখন দুবেলা ভাত খাওয়া যেত না, কারণ চাল পাওয়া যেত না। আমরা রাতে রুটি খেতাম। রুটি খাওয়া কোনো খারাপ কথা না, কিন্তু সেরকমই অবস্থা ছিল যে চালের দাম এত বেশি যে আমাদের একবেলা রুটি খেতে হতো, একবেলা ভাত খেতাম। তো 74-এর দুর্ভিক্ষ, এবং 74-এর দুর্ভিক্ষ নিয়ে ডক্টর অমর্ত্য সেনের, নোবেল লরিয়েট, ওনার অনেক কাজ আছে। এবং সেই কাজে দেখা যায় যে 74-এর দুর্ভিক্ষ কিন্তু প্রোডাকশনের কারণে হয় নাই, মানে প্রোডাকশন কম হয়েছে কিংবা ইনভেন্টরি কম ছিল এই কারণে হয় নাই। এটা মেইনলি হয়েছে ডিস্ট্রিবিউশনের প্রবলেমের জন্য, মানে গভর্নেন্স ইস্যুতে। একটা অযোগ্য সরকার ছিল এবং দুর্নীতির জন্যে। কারণ ওই চালগুলো মজুত করে রাখা হতো, চালগুলো ভারতে পাচার করে দেওয়া হয়েছে। এই কারণে হয়েছে। অমর্ত্য সেনের খুব ভালো কাজ, ওই কাজটা পড়লে আপনারা সবাই জানতে পারবেন যে ওই সময় দুর্ভিক্ষের প্রধান কারণ ছিল শেখ মুজিবুর রহমানের ব্যর্থতা এবং দুর্নীতি। শেখ মুজিবুর রহমান বলতে আমি শেখ মুজিবুর রহমানের সরকারের কথা বলছি। আচ্ছা, 75 সালে কি হলো? কারণ শেখ মুজিব নার্ভাস হয়ে গেলেন 74-এর পরে।
যে এত বড় ব্যর্থতা, এত লাখ লাখ লোকের মৃত্যু, তিনি মনে করলেন আর গণতন্ত্রের লেবাসটাও রাখা যাবে না, মুখোশও রাখা যাবে না। তিনি গণতন্ত্র হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করলেন, এটা 75 সালে। এবং বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র হত্যা হলো। এবং আর একটা জিনিস হলো যেটা বুঝতে আমাদের 35 বছর সময় লেগেছে, কারণ সেই সময় এই বাকশালের প্রতিষ্ঠার মাধ্যমে যে স্বৈরতন্ত্রের জমিনটা তৈরি করা হলো বাকশালের মাধ্যমে, সেই স্বৈরতন্ত্রের জমিনে ফ্যাসিবাদের বীজ রোপণ করা হলো 1975 সালে। এবং সেই ফ্যাসিবাদের বীজ সেই বিরাট বৃক্ষ মহিরুতে পরিণত হতে 35 বছর সময় লাগলো। এবং 2009 থেকে 2024 আমরা সেই ফ্যাসিবাদের সরকার দেখলাম, যার বীজটা রোপণ করা হয়েছিল 1975 সালে। এবং এটাই হচ্ছে বাংলাদেশের ফ্যাসিবাদের টাইমলাইন। আমরা যারা একটু পুরনো যুগের মানুষ, আমরা বারে বারে এই স্মৃতিটা মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের জনগণকে। তো এই যে, তাহলে আমি দুটো ব্যাপার বলে ফেললাম, একটু তাত্ত্বিক আলোচনা আর একটা হিস্টোরিক আলোচনা, যে ফ্যাসিবাদের উপকরণ কি এবং বাংলাদেশে ফ্যাসিবাদের টাইমলাইনটা কি ছিল। এখন আমি আজকের সাবজেক্টে আসি, এটার সাথে রিলেটেড, যে গণমাধ্যমের ভূমিকাটা কি, বা বাংলাদেশে আমরা ফ্যাসিবাদ যে গত 15 বছর দেখলাম, যেটা শফিক একটু আগে বলল, এটার চরিত্রটা আমরা গণমাধ্যমের কি দেখলাম। 1 নম্বর আমরা দেখলাম সেই পুরনো স্টাইলে মুজিব বন্দনা। 15 বছর ধরে আমরা গণমাধ্যমে শুধু মুজিব বন্দনা দেখেছি, যে মুজিব মহামানব, মুজিব মহানায়ক, মুক্তিযুদ্ধ মানেই মুজিব, বাংলাদেশ মানেই মুজিব, মানে মুজিবের বিশেষণের আর কোনো শেষ নাই। মুজিবের মূর্তিতে সারা দেশ ভরে দেওয়া হয়েছিল। এখন আমার ছোট ভাই বোনেরা বিপ্লবের পরে সেই মূর্তি ভেঙে দিয়েছে, এটা খুব সঠিক কাজ করেছে, এই জন্য তাদেরকে অভিনন্দন তাদেরকে অভিনন্দন। আমার বয়স কম থাকলে আমিও হয়তো, আর আমি উপস্থিত থাকলে আমিও হয়তো যোগদান করতাম। তো অভিনন্দন। তো মুজিব বন্দনা করা হয়েছে, এটা গেল এক। তার মানে ওই যে কাল তৈরি কাজটা আবার মিডিয়ার মাধ্যমে করা হয়েছে। 2 নম্বর যেটা করা হয়েছে, ইসলামের প্রতি এক ধরনের বিদ্বেষ ছড়ানো হয়েছে, যেটা একটু আগে ডিমোনাইজের কথা বললো শফিক। এবং এই ডিমোনাইজে যে কার্ডটা খেলা হয়েছে সেটা বেসিক্যালি জঙ্গি কার্ড, ইসলামী জঙ্গি কার্ডটা খেলা হয়েছে। কেন খেলা হয়েছে সেটার ইঙ্গিত শফিকের বক্তৃতায় আছে। শফিক 2003-এর কথা বলেছে, ওয়ার এগেনস্ট টেরর। তো ওয়ার এগেনস্ট টেররের সময় যে নতুন তত্ত্ব মার্কিনিরা বের করলো, যেটা বেসিক্যালি হান্টিংটনের থিসিস ছিল, যে ক্ল্যাশ অফ দ্য সিভিলাইজেশন, যে পরবর্তী মানে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে পরবর্তী যুদ্ধ যেটা হবে হান্টিংটনের থিসিস অনুযায়ী পশ্চিমা সভ্যতার সাথে, একটা হবে ইসলামের বিরুদ্ধে আর একটা হবে চায়নার বিরুদ্ধে। এই ছিল মোটা দাগে, আমরা যদি সহজ ভাষায় বুঝতে চাই তাহলে হান্টিংটনের থিসিস। এবং বুশ প্রেসিডেন্ট হওয়ার পরে সে হান্টিংটনের থিসিস অনুযায়ী বিশ্বকে পরিচালনা করতে চেয়েছে। সুতরাং জঙ্গি কার্ডটা খুব ইফেক্টিভ কার্ড ছিল। এবং বাংলাদেশে আমরা দেখেছি জঙ্গি কার্ড কীভাবে ব্যবহৃত হয়েছে। যেমন গ্রামের সব দরিদ্র কৃষক পরিবারের ছেলেদের ধরে এনে তাদেরকে ডিবিতে আটকে রেখে গুম করে, কারণ তাদের কোনো রেকর্ড দেখানো হয়নি। আমি নিজে ডিবিতে ছিলাম, রিমান্ডে 39 দিন। এদের কোনো রেকর্ড দেখানো হতো না। এবং এদেরকে পরে একটা বাড়িতে ট্রান্সফার করা হতো। যেমন ঢাকা শহরে যে জাহাজবাড়ি হলো কল্যাণপুরে, ওখানে ডিবির থেকে লোকজন ধরে নিয়ে এসে রেখে তারপরে বলা হলো ওখানে জঙ্গি আস্তানা, এবং ঘিরে ফেলে ওখানে গণহত্যা চালানো হয়েছে ওটার ভিতরে। জাহাজবাড়ি আর কিছুই না, এটা সরকারের সন্ত্রাসী কাজ, জঙ্গি কার্ড ব্যবহার করার জন্য। ওখানে কোনো জঙ্গি ছিল না, পুরোটাই একটা জঙ্গি কার্ডের প্রচারণা। তৃতীয় যে কাজটা করা হয়েছে, যে সমাজে মিডিয়ার মাধ্যমে সমাজে ঘৃণার মাধ্যমে একটা বিভাজন তৈরি করা হয়েছে, ডিমোনাইজ করা হয়েছে রাষ্ট্রের একটা বিপুল সংখ্যক মানুষকে। এবং এই ডিমোনাইজেশনের রেজাল্ট ছিল শাহবাগের তথাকথিত গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চ করাই হয়েছিল বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে ডিমোনাইজ করার জন্যে। যদিও এটার ফাসাদ যেটা ছিল সেটা ছিল 71-এর ঘাতক দালালদের বিচার, এটা ছিল ফাসাদ। উদ্দেশ্যটা ছিল গণজাগরণ মঞ্চের উদ্দেশ্য ছিল এই ডিমোনাইজ করা। এবং সেই সময় আমার দেশের ভূমিকা আপনারা সবাই জানেন, যে আমার দেশ প্রায় একাই লড়াই করেছিল
এই সকল মিডিয়ার ন্যারেটিভের বিরুদ্ধে একটা আমার দেশ তার ন্যারেটিভ নিয়ে দাঁড়িয়েছিল। এবং আমার দেশের সেই 8 কলামব্যাপী যে হেডলাইন, এটা ইতিহাসের অংশ হয়ে আছে, যে হেডলাইনে আমরা বলেছিলাম শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। তো এবং শিবিরের কথা বলেছে একটু আগে শফিক, আমি একটা আর্টিকেল লিখেছিলাম এবং ওই আর্টিকেলটার নামে আবার ওই আর্টিকেলটা একটা বইতেও ছাপা হয়েছে। ওই আর্টিকেল মানে এডিটোরিয়াল, আমি মন্তব্য প্রতিবেদন লিখতাম। তো ওটার হেডিং ছিল, হেডিংটা মনে করিয়ে দিই আপনাদেরকে, ওরা শিবির মানুষ নয়। এটা ছিল আমার ওই আর্টিকেলটা। এবং যে বইটাতে এটা পরে 21শে বইমেলায় ছাপা হয়েছিল, বইটার নাম ছিল মুসলমানের মানবাধিকার থাকতে নেই। এটা ছিল আমার ওই বইটার নাম এবং ওই বইতে এই আর্টিকেলটা আছে, যারা পড়তে চান পড়ে নিতে পারেন, ওরা শিবির মানুষ নয়। আচ্ছা, 4 নম্বর হলো যে মিডিয়া যে কাজ করেছে এই ফ্যাসিবাদের বয়ান তৈরিতে, সেটা হলো ভারতের প্রতি অনন্তকালের কৃতজ্ঞতার বয়ান। 1971 সালে ভারত যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, এই জন্যে যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী, জেনারেশনের পরে জেনারেশন আমাদের কৃতজ্ঞতার বোঝা বয়ে বেড়াতে হবে, এই হচ্ছে বয়ান। কিন্তু 71-এ আসলে কেন ভারত সহযোগিতা করেছিল, তার জিও পলিটিক্সটা কী ছিল, উদ্দেশ্য কী ছিল, এই সম্পর্কে আজকে ডিটেলস বলবো না। আর কদিন পরেই আমার একটা বক্তৃতা বোধহয় ইউনিভার্সিটিতেই আছে, সম্ভবত টিএসসিতে, সেটা ভারতীয় হেজেমনির উপরে, সাউথ এশিয়ায় ভারতীয় হেজেমনির উপরে আমার একটা বক্তৃতা আছে, সেখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যেহেতু সাবজেক্টটাই তাই। তো এই যে বয়ান, ভারতের প্রতি অনন্তকাল কৃতজ্ঞতার বয়ান, এটা তৈরি করা হয়েছিল এই ফ্যাসিবাদকে বাড়ানোর জন্যে। আর তারপরে ছিল উন্নয়নের ফানুস নির্মাণ। উন্নয়নের একটা ফানুস নির্মাণ করা হয়েছিল। আসলে উন্নয়নের নামে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। আমার অনেক রকম, যে বললাম না আমার বিচিত্র লেখাপড়া, আমার আবার ইকোনমিক্সেরও একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো এই কারণে আমি জানি যে তারা কিভাবে বাংলাদেশের ইকোনমি ধ্বংস করে দিয়ে গেছে। আজকের কথাই বলি, সরকারের একজন তো বসেই আছে, সেও জানতে পারবে। আমার এক বন্ধু একটা ব্যাংকে আজকে গেছিল 1 লাখ টাকার চেক নিয়ে, 1 লাখ টাকার চেক। সে সকাল 10টায় চেক দিয়েছে, 1টার সময় টাকা পেয়েছে। বলেছে 1টার সময় আপনাকে জানাবো আমাদের 1 লাখ টাকা জোগাড় হলে। 1 লাখ টাকা, একটা ব্যাংক, নাম করা ব্যাংক, আমি নাম বলবো না, বললে পরে মানুষজন নার্ভাস হয়ে যাবে। কিন্তু এর অপরাধ কিন্তু বর্তমান সরকারের না, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা কিন্তু খুব বেশি করে বর্তমান সরকারের ভুল ধরতে শুরু করেছে। আমাদের মনে রাখতে হবে বর্তমান সরকার একটা, বলতে গেলে সব সিস্টেমের একটা ধ্বংসস্তূপের মধ্যে তারা বিপ্লবের মাধ্যমে একটা ক্ষমতায় এসছে। বাট বর্তমান সরকারের একটা সমস্যা আছে, তারা কেন যেন এই যে আগের সরকার যে কিভাবে প্রতিটি সংগঠন, প্রতিটি ওই যে বলে না যে রাষ্ট্রের স্তম্ভ, সবগুলো ধ্বংস করে গেছে, এটার বিবরণী দিতে তারা যেন একটু সংকোচ বোধ করছে আমার মনে হয়। দে আর নট ভিজিবল, তারা বলছে না। যেমন ব্যাংকিং সেক্টর, এন্টায়ার ব্যাংকিং সেক্টর ইজ ডেস্ট্রয়েড। তো ব্যাংকিং সেক্টর কিভাবে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে এ সম্পর্কে এখনও কিন্তু কোনো পুরো পরিষ্কার চিত্র আমাদের বর্তমান সরকার এখনও দেয়নি, যদি 2.5 মাস হয়ে গেছে। আমার মনে হয় প্রত্যেকটা ব্যাংক ধরে ধরে এই সরকারের উচিত ছিল এই বয়ানগুলো প্রচার করা। না হলে কিন্তু বাঙালি মুসলমানের স্মৃতি, আমি সবসময় বলি, বড় বেশি দুর্বল, তাড়াতাড়ি ভুলে যাবে যে শেখ হাসিনার দুষ্কর্মগুলো কী ছিল। দর্শক, জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের যে একটা স্বাধীনতা লাভ করেছে, এই স্বাধীনতা লাভ করার পর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সবাই কিন্তু কথা বলেই যাচ্ছে, যার যেটা মনে যাচ্ছে, এবং বাংলাদেশের মানুষ কিন্তু একটা স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছে। এই কথার দরুনে বর্তমান সময়ে শেখ হাসিনা সহ শেখ হাসিনার বাবা যে শেখ মুজিব ছিলেন, তাকে নিয়ে কিন্তু মানুষ কথা বলতেছে বিভিন্ন রকমের কথা, যে কথাগুলো আপনারা হয়তো নতুন শুনে থাকবেন। কিন্তু দর্শক, এই কথাগুলো কিন্তু এমনি এমনি হচ্ছে না, এই কথাগুলোর পিছনে কিছু কারণ আছে এবং বিশাল কিছু কারণ আছে। কিন্তু দর্শক, আপনারা এই যে বক্তব্যগুলো শুনলেন এবং তাদের মুখ থেকে যে কথাগুলো আসলো, এই কথাগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে? শেখ মুজিবুর রহমান কি আসলেই একজন স্বৈরাচার শাসক ছিলেন? 1971 সাল থেকে 1975 সাল বাংলাদেশে কি হয়েছিল সেই বিষয়টি জানার জন্য কিন্তু আমাদেরকে ইতিহাস পড়তে হবে, কারণ ইতিহাসের পাতায় প্রতিটি কথা লেখা থাকে।
কিন্তু দর্শক, হঠাৎ করে এই যে সাইদ আব্দুল্লাহ এই কথাগুলো যে বললেন, এই কথাগুলোর আসলে বিশ্লেষণটা কি সেটা কিন্তু নিয়ে আগামীতে আরো কথা হতে পারে, আগামীতে আরো বক্তব্য আসতে পারে। এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আর দর্শক, বর্তমান বাংলাদেশের মধ্যে যেটা চলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা শাসনামল, এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কিন্তু মানুষ অনেক কথা বলতেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যেই কাজকর্মগুলো করতেছে সেই কাজকর্মগুলো নিয়েও কিন্তু মানুষের অনেক সমালোচনা হচ্ছে। এর মধ্য দিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিজেদের কাজ চলে যাচ্ছে। অনেকেই আবার অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিভিন্ন রকমের মত প্রকাশ করতেছে, কিন্তু তারা তাদের কাজ সফলভাবে চালিয়ে যাচ্ছে বলে কিন্তু উপদেষ্টারা জানিয়েছেন। হ্যাঁ দর্শক, এই সব কিছুর মাঝে আপনাদের কি মনে হচ্ছে, বর্তমান সরকার কি ভালো ছিল নাকি শেখ হাসিনা সরকারই ভালো ছিল? এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মতামত করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি ছিল এতটুকুই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।